নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের পঞ্চম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প শুনতে ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর সম্ভব হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি শুনে নেওয়া যাক। চোদ বৈশাখের সন্ধে আর রাতের এক বিশেষ মোহময়তা আছে। বসন্ত এবং গ্রীষ্মের প্রারম্ভে নরনারীকে যেমন এক অস্বস্তিকর অথচ পরম সুখকর মানসিক অবস্থাতে উপনীত করে, তেমন বোধ হয় বছরের কোনো সময়ই করে না। আজ মেয়ে দুটি আসবে। আলাপ যদিও করেছেন তবু এখনো নাম জানেন না বিধুভূষণ। তবে বাগানে প্রথমবার দেখেই ভারী পছন্দ হয়েছে বিধুভূষণের। যেটি লম্বা ফর্সা, তার সঙ্গে স্নিগ্ধ দাদুর খুব মানাবে। বিয়ে তো শুধু একটা মানসিক ব্যাপার নয়, শারীরিক সাম্যও বড় একটা ব্যাপার সেখানে। সারা জীবন অভিজ্ঞতা দিয়ে সে কথা জেনেছে বিধুভূষণ। অথচ আজ যারা যুবক বা যুবতী তারা ওদের কথা হেসেই উড়িয়ে দেবে হয়তো। ওরা একবারটিও ভাবে না যে বিধুভূষণরাও একসময় ওদের বয়স পেরিয়ে এসেছেন। ওদের মনের মধ্যে শরীরের মধ্যে যা কিছুই হয়, আনন্দ ও কষ্ট, সে সবেরই মধ্যে দিয়ে তাদেরও আসতে হয়েছে। ওদের দেখলে কথা শুনলে মনে হয় ওরা যা জানে আর কেউই তা জানে না। ওদের মতো বুদ্ধি আর কারোরই নেই এবং ছিলও না। ওই বয়সে বিধুভূষণরাও তাই ভাবতেন, হুবহু তাই। কিন্তু সে কথা বোঝাবেন কি করে? কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, তাই যে নিয়ম। বুড়োরা তাদের সব জ্ঞান, সারা জীবনের অভিজ্ঞতালব্ধ বুদ্ধি, যুগ যুগ ধরে অতীতের বিদ্যার ঝাঁপি নিয়ে অপেক্ষাতে থাকেন কে বা কারা এসে তাদের কাছ থেকে কিছু চাইবে। তবে যৌবনের ধর্মের মদমত্ততায় তাদের এড়িয়ে এড়িয়ে দূরে চলে যায় তারা। কিছুই দেওয়া হয় না, নেওয়াও না। তবু এই বৃদ্ধ বয়সে ওরা কাছে থাকলে, ঘিরে থাকলে ভালো লাগে। বিশল্য করণীর মতো ওরা যৌবনের ছোঁয়া দিয়ে যায় জরাগ্রস্ত, মরচে পড়া স্থবির সত্তাকে। কিন্তু কে বোঝে? কজন বোঝে? যৌবনের ধর্মই হচ্ছে বয়োজ্যেষ্ঠকে অবজ্ঞা করা, তাদের খারিজ করে দেওয়া। এই অবজ্ঞার ভেতর দিয়ে তারা যে কি হারায় তা তারা নিজেরাই জানে না। বিধুভূষণও নিজের যৌবনে জানেননি। গনসাকে বলে রেখেছেন আমপোড়া আর তেঁতুলের শরবত করে রাখতে, মধ্যে কাগজি বা গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কাও দিতে হবে, একটু নুন, একটু চিনি আর আম সন্দেশ। এবারের বিশেষ প্রিপারেশন। নরম পাকের আমের মতো দেখতে সন্দেশ, তার মধ্যে পেস্তা, বাদাম, কিশমিশ দেওয়া। গনসা ওকে ধাক্কাপাড়ে ধুতি পরিয়ে দিয়েছে আজ। মস্ত চওড়া তার আঁচল ও পাড়, কালো কাজ করা, সঙ্গে তালতলা চটি, কালো ছাইরঙা একটি রসিল্কের পাঞ্জাবি। বৌমার দেওয়া শ্বশুরমশাইকে শেষ উপহার। ইজি চেয়ারটাকে চওড়া সাদা মার্বেলের বারান্দাতে বাগান আর পাহাড়ের দিকে মুখ করে পেতে দেওয়া হয়েছে। রোজই অবশ্য পাতা থাকে, আজ একটু দিক পরিবর্তন হয়েছে শুধু। পায়ের কাছে একটি হাতি পায়ের মোড়া, তার উপরে গাড়োয়ালি কাজ করা কুশন। কোলের ওপর হালকা একখানি মেটে সিঁদুর রঙা জামেয়ার। পেহেলগাঁও থেকে নিয়ে এসেছিল পুত্র বিপ্রদাস, বহু বছর হয়ে গেল। ডান দিকে বার্মা সেগুনের ফ্রেমের ওপর সাদা ইটালিয়ান মার্বেলের মার্বেল টপ, তার ওপর তার হুইস্কির বোতল, বরফ রাখার রূপোর কৌটো, ওপরে ওড়িশি ফিলিগ্রি কাজ করা, বেলজিয়ান কাঠ প্লাসের হুইস্কির গ্লাস, বাঁ পাশে গড়গড়া। বেনারস থেকে আনানো অম্বুরি তামাকের গন্ধে সারা বারান্দা ফুরফুর করছে, তার সঙ্গে অম্বর আতরের গন্ধ। চৈত্রের শেষ অবধি বিধুভূষণ অম্বর আতর ব্যবহার করেন। পয়লা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ রুহ খস, আষাঢ় থেকে ভাদ্র হিম্বা, আশ্বিনে ফিরদৌস, কার্তিক থেকে চৈত্র অম্বর। গনসা সব জানে।
লখনৌ থেকে সে যুগে আনানো বেলজিয়াম কাঠ গ্লাসের ডিকান্টারে করে রাখা আছে ল্যাজারাস কোম্পানির কাচের আলমারিতে সেসব আতর। দেখে দেখে গনসা পাঞ্জাবিতে, রুমালে, বিছানায়, বালিশে সময়োপযোগী আতর লাগায়। হঠাৎ ঘোরানো সিঁড়িতে চুরির রিনির শব্দ এবং তরুণীর কণ্ঠস্বরে কাজ ভাঙা শব্দে যেন তন্দ্রা ভেঙে গেল বিধুভূষণের। কে যেন বলল, এইদিকে। পেছন থেকে প্রণয়ের সংক্ষিপ্ত হুঁ শোনা গেল। বিধুভূষণ মুখ ঘুরিয়ে বললেন, প্রম্পটারটি কে রে গনসা? বেঁধে আন তাকে। বেঁধে আনতে হলো না। কলি আর পর্ণাকে নিয়ে বসবার ঘর পেরিয়ে বারান্দাতে ঢুকে প্রণয় বলল, বড় দাদু, এই যে ওদের এনেছি। ওদের মানেটা কি? ওদের কি নাম নেই কোনো? আছে, এই যে ইনি পর্ণা। পর্ণা? বাহ। আর ইনি কলি। বাহ। এসো মা লক্ষ্মীরা, তোমরা আমার কাছে এসে বসো। আমি সন্ধ্যাকালে একটু হুইস্কি খাই, তাতে তোমাদের আপত্তি আছে কি? থাকলে নিয়ে যেতে বলবো। আমার গড়গড়ার তামাকের গন্ধেও যদি তোমাদের আপত্তি থাকে তো নির্দ্বিধায় বলো, কোনোই সংকোচ করো না। পর্ণা বলল, ও মা, আপনার বাড়িতে আপনি যা খুশি করতে পারেন, আমরা আপত্তি করার কি? তাছাড়া আমার বাবাও খেতেন, তবে হুইস্কি নয়, রাম। তবে কলির বাবা হুইস্কি খান, তবে বাড়িতে নয়, ক্লাবে। এসব আলোচনা থাক, আপনার কথা বলুন। বিধুভূষণ স্তব্ধ হয়ে গেলেন। কত বছর, কত যুগ কেটে গেছে, কেউই ওর কথা শুনতে চায়নি ওর কাছে এসে। কথাটা মনে পড়তেই ভারী মনটা খারাপ হয়ে গেল। ওকে নিরুত্তর দেখে কলি বলল, কথা বলছেন না যখন আমাদের সঙ্গে, তখন চলে যাই আমরা। উত্তেজিত হয়ে বিধুভূষণ বললেন, না না না, চলে যাবে বলেই কি এতদিন ধরে তোমাদের একটু কাছ থেকে দেখতে চাইছি মায়েরা। আসলে কি বলবো তাই ভাবছিলুম। আমার কথা কেউই শুনতে চায়নি বহুদিন, তাই না বলে বলে, না মনে করে করে আমার কথা সব জড়িয়ে মরিয়ে গেছে। মানে বটতলার মুক্তারদের ট্রাঙ্কে রাখা অনেক দিন অব্যবহৃত দলা পাকানো কালো কোটেরই মতো। তাকে যে হুট করে বাইরে আনা যাবে না মা, কাচতে হবে, প্রেস করতে হবে। সে তো আর এ জন্মে হবে না, সময় বড় কম। পর্ণা ভাবছিল বুড়ো মাত্রই বেশি কথা বলে। একটু চুপ করে থেকে বললেন, থাকবে আমার কথা, এখন তোমরা কি খাবে বলো। কলি বলল, দাদু, বারান্দার আর ঘরের আলোগুলো নিভিয়ে দিলে হয় না? কি সুন্দর চাঁদের আলো বাইরে। খুব হয়, আমি তো অন্ধকারেই রোজ বসে থাকি, মানে অন্ধকারে অথবা চাঁদে। আমি ভাবলুম তোমরা শহুরে আলোকপ্রাপ্তা সব মেয়ে, অন্ধকার তোমাদের পছন্দ হয় কি না হয়। রসিকতাটা ওরা বুঝল। পর্ণা বলল, আমরা আলোকরীতা হতে চাই। কলি বলল, সব সরিতা। হায় হায়, আজ থেকে 50টি বছর আগে যদি এমন কথা তোমাদের মতো কোনো সুন্দরী যুবতী আমায় বলতো। কথাটা শুনেই শরীরে রোমাঞ্চ হচ্ছে আজকের এই ঘাটের মরার। অমন করে বলবেন না, ইউ আর ভেরি হ্যান্ডসাম। আপনি বৃদ্ধ হয়েছেন বলেই আপনার যে সমাহিত, শান্ত, স্নিগ্ধ সৌন্দর্য, তা আপনার নাতিদের অথবা অন্য কোনো যুবকের সৌন্দর্যের সঙ্গে তুলনাই নয়। আপনার এই সৌন্দর্য অন্যরা কোথায় পাবেন? যাদের চোখ আছে তারাই এ কথা বলবে। ঈশ্বর তোমাদের চোখ আরো সুন্দর করুন মা। বলেই ডাকলেন, গনসা, কই, নিয়ে আয়। গনসা তার সাদা শ্বেত পাথরের রেকাবিতে আর লাল মেটে পাথরের গ্লাসে করে সন্দেশ আর শরবত নিয়ে এলো ট্রেতে বসিয়ে। নানা করেও একটি সন্দেশ খেলো ওরা। কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। বলতে বলতে তারপরই শরবত খেয়েই উত্তেজিত হয়ে শুধল, কখনো খায়নি এমন শরবত। বিধুভূষণ জোরে হেসে উঠলেন, বললেন, হা 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 হা, তোমাদের জীবনের আর কতটুকুই বা পেরিয়েছ মা। জীবনের অনেক অভিজ্ঞতায় অনেক কিছুই করা বাকি এখন। যা কিছুই করনি তার সব কিছুই একদিন করতে হবে, তার মধ্যে শরবত খাওয়াটাও পড়ে। কি দিয়ে বানানো?
এই রেসিপি আমি আর স্নিগ্ধর ঠাকুমা মিলে জয়েন্টলি ইনভেন্ট করেছিলাম। ভালো করে শুনে নাও। কলকাতাতে গিয়ে পার্টিতে চালু করে দিও। চাও কি স্ট্রিট কর্নারে দোকানও খুলে ফেলতে পারো একটা। মাটন রোলের দোকানের চেয়ে কিছু খারাপ চলবে না। আর প্রফিটেবিলিটি 800%। বাণিজ্যে বসতে লক্ষ্মী। পরের চাকরি ছেড়ে দিয়ে যা হয় নিজেদের কিছু একটা করো মা, যা হয়। কি দিয়ে বানানো বললেন না তো? হ্যাঁ, কাঁচা আম বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা, ধনে পাতা। এই সময়তে তো পাবে না, কিন্তু এখন যা পাবে সেলারি বা যে কোনো সেন্টেড হার্বস তাই দিয়ে দেবে। সঙ্গে পুরনো তেঁতুলের রস, তার সঙ্গে শুকনো লঙ্কা পোড়া, একটু নুন, একটু চিনি। কোনো রকম সেন্টেড হার্বস যদি না পাও তবে কাগজি লেবু বা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবে চিড়ে চিড়ে, যেমন গনসা দিয়েছে। শরবতে চুমুক দিয়ে বলল পর্ণা। তোমরা কেউ ব্যাংককে গেছো? মানে থাইল্যান্ডে? আমি একটা সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছিলাম 3 দিনের জন্য। কলি বলল। ও দেশের খাবার কেমন লাগলো? দারুণ। তবে সকলেই চাইনিজ করে মরে। আমার ধারণা থাই খাবার তার চেয়ে অনেক অনেক ভালো লাগে। ও দেশে ওরা যেসব সেন্টেড হার্বস ব্যবহার করে রান্নাতে, তাতেই এই ভেলকিটা ঘটে যায়। ভালো একটা ব্যবসার টিপস দিচ্ছি। কলকাতার ধারে কাছে 2 বিঘা জমি নিয়ে থাইল্যান্ড থেকে সেন্টেড হার্বস আনিয়ে চাষ করো। একবার মানুষে তার গুণ জানতে পেলে আর দেখতে হবে না। ও দেশের কোনো ফার্মের সঙ্গে কোলাবোরেশনও করতে পারো। সামান্য খরচের প্রজেক্ট। স্নিগ্ধবাবুর কাছেও বলতে পারো, ওরা তো নানা প্রজেক্ট করছে, তার মধ্যে এটি কিছুই নয়। ওদের ক্রিয়াকাণ্ডের সঙ্গে যদি জড়িয়ে পড়তে তোমরা, তাহলে তোমাদের আরও ঘন ঘন দেখার সুযোগ ঘটতো আমার। অবশ্যই আমি আর কদিনই বা বাঁচব। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো? আর মন্দার হোটেল? একটু পরে বললেন বিধুভূষণ। ভালো, খুব ভালো। কি ভালো? সবই ভালো, মুখ নিচু করে বলল পর্ণা। কলি চুপ করেছিল। আর তোমার? আমারও। সব আলো নিভিয়ে দেওয়াতে আশ্চর্য রূপ খুলেছে এখন অন্দর বাহিরে। চাঁদের আলোতে বারান্দার থাম আর রেলিংয়ের কালো ছায়ার ঘেরা পড়তে বাঘবন্দির ঘরের মতো দেখাচ্ছে বারান্দাটা। বাইরে থেকে নানা রকম রাতচরা পাখি ডাকছে। মিশ্র ফুলের গন্ধ হাওয়ায় ভেসে আসছে। মহুয়া, আমের বোল এবং কাঁঠালের মুচির গন্ধ ছাড়াও চৈতি রাতের এক আলাদা গন্ধ আছে। ভারতের বিভিন্ন প্রদেশে সে গন্ধ আলাদা আলাদা। ভারী ভালো লাগছিল ওদের, বিশেষ করে বিধুভূষণের সঙ্গ। তার অত্যন্ত সম্ভ্রান্ত চেহারা, শরীরের আতরের গন্ধ, তামাকের গন্ধ, হুইস্কির গন্ধ, সব মিলেমিশে ওই রাতে ওরা মোহবিষ্ট হয়েছিল। কলকাতা আর লোডশেডিংয়ের নাগরদোলার মধ্যে বসে ঠিক এই রকম একটি সন্ধ্যের কথা, খানদানি বুর্জোয়া পরিবেশের কথা ভাবাও যায় না। বুর্জোয়াদের সব কিছুই যে খারাপ এ কথা পর্ণা মানতে পারে না। আসলে যেসব অগণ্য মানুষ বুর্জোয়া শব্দটা নিয়ে আস্ফালন করেন, শব্দটার মুণ্ডপাত করেন, তাদের মধ্যে অধিকাংশই শব্দটার প্রকৃত তাৎপর্য পর্যন্ত বোঝেন না। পাতি বুর্জোয়া, টিএ বিল ইনফ্রন্ট করা নিয়ে আমলারা, বাড়ির ঝিয়ের 5 টাকা মাইনে বাড়ানো নিয়ে তুলকালাম কাণ্ড করা ইউনিয়ন বাজেরা প্রকৃত বুর্জোয়া বলতে কি বোঝায় তাই জানেন না। দেশটা অশিক্ষিত মানুষে ছেয়ে গেছে। অশিক্ষা কুশিক্ষা যতই বাড়ছে, দম্ভ অহং আর সবজান্তা ভাবও ততই বাড়ছে। বিধুভূষণ ভালোবাসায় বুঁদ হয়ে বসে আছেন। মেয়ে দুটির শরীরের সাবান আর পারফিউমের গন্ধে বারান্দাটা মমা করছে। কতদিন পরে তার বারান্দা এমন সুরভিত হলো আবার। আসলে মেয়েরা পুরুষদের জীবনে কত বড় শূন্যতা যে পূরণ করে তা জীবনের শেষে এসে বিধুভূষণ আজ যেমন করে বোঝেন, তেমন করে তো টকবকে যৌবনের স্নিগ্ধ প্রণয় বুঝবে না। বিয়ে যদি করতে হয় তাহলে যত তাড়াতাড়ি করে ফেলে ওরা, ততই ওদের পক্ষে সুখের। বিধুভূষণ ভাবছিলেন, শুনেছি একসময় আপনি খুব ভালো ধ্রুপদ ধামার গাইতেন। পর্ণা শুধল নিস্তব্ধতা ভেঙে। তোমাদের কে বলল?
পর্ণার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করলেন বিধুভূষণ। প্রণয় একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ সে এক সময়, সেই সময় তো এখন আর নেই। এখন কি গান একেবারেই গান না? গাই বাথরুমে, নিজেকে শোনাবার জন্যই গাই, কচিত কদাচিৎ। তা আমাদের কি শোনানো যায় না একটু সেই কচিত গান? না গো, সুর নড়ে যায়, দম সরে যায়। যুবতীকে যৌবনে দেখাই ভালো। জাদুঘরে গিয়ে তাদের কঙ্কাল দেখে কি কল্পনায় তাকে প্রাণদান করা যায়? চুপ করে রইল ওরা। কলি ভাবছিল, খুব সুন্দর করে কথা বলেন বিধুভূষণ। তোমরা কেউ কি গান গাও? ও গায়। তাই? কি গান? ও পুরাতনী গান শিখছে এখন। আগে রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা নিয়েছিল গীতবিতান থেকে। রবীন্দ্রসঙ্গীতের কোনো বিকল্প নেই, কিন্তু যে কোনো গান শিখতে একটু ক্লাসিক্যাল বেসের দরকার হয়। তাছাড়া অনেকেরই ধারণা রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা খুবই সহজ। রবীন্দ্রনাথের গান শিক্ষিত মানুষের গান। আমি বলবো নিধুবাবুর গানও তাই। প্রতিটি শব্দের অন্তর্নিহিত মানে বুঝে তাকে সুর, লয় এবং ভাবের বেদিতে প্রতিষ্ঠিত যিনি করতে পারেন, তিনিই প্রকৃত গায়ক। কেউ স্বরলিপি পাঠ করেন, কেউ বা তানের সঙ্গে ধস্তাধস্তি করেন, কেউ বা তাল নিয়ে এমনই হিমশিম খান মনে হয় যেন কাঁচা দোলানো ধুতি আর তালতলার চটি পরে মাউন্ট এভারেস্টে চড়ছেন। কখন যে পা হরকায় এই চিন্তাতেই সদাই ক্লিষ্ট। গান হচ্ছে স্বতঃস্ফূর্ত ব্যাপার, বুঝলে মায়েরা, অন্তরের ব্যাপার। আর যে গান হৃদয়ের যত গভীর থেকে ওঠে, অন্য হৃদয়ের তত গভীরেই তা গিয়ে পৌঁছয়। সুপারফিশিয়াল গানের এফেক্টও সুপারফিশিয়ালই হয়, সাহিত্যের বেলাতেও তাই। কলি ভাবছিল, সব মানুষই বুড়ো হয়ে গেলে বড় বেশি কথা বলেন। তবু শুনতে কিন্তু খারাপ লাগছিল না। ও বলল, এ কথা বোধহয় ক্রিয়েটিভিটির প্রতিটি বিভাগের সম্বন্ধেই সত্য, শুধু গানই কেন। ঠিকই বলেছ মা। তা শোনাও না একখানি গান। তানপুরা আনতে বলি, আমি ছাড়ব। তানপুরার সঙ্গে শুধু গলাতে? লজ্জা লজ্জা মুখে সমস্বরে বলল ওরা। বিধুভূষণ হাসলেন, বললেন, হ্যাঁ, গান যখনই গাইবে তখন তানপুরারই সঙ্গে গাইবে। সঙ্গে আধিক্য হিসাবে একটি তারের বাজনা নিতে পারো। তালে যে গাইবে তাতে তবলা বা পাখোয়াজ যেমন প্রয়োজন তেমনই নিও। বছর 3 আগে একবার রামকুমার বাবু এসেছিলেন এখানে। কদিন গান বাজনা খুব হলো। কুমার বসে তবলা শুনেছ কি তোমরা? আজকাল রবি ভাইয়ের সঙ্গে বাজাচ্ছে। সেও এসেছিল, বাচ্চা ছেলে, কিন্তু ভারী মিষ্টি হাত। অনেক দূর যাবে ও ছেলে যদি মাথাটি না খায় অথবা মদে না খায়। যে সংখ্যক প্রকৃত গুণীদের এদেশে মদে খেয়েছে, সে তুলনায় সোদরবনের বাঘে খাওয়া মৌলে জেলে বাউলদের সংখ্যাও অনেক কম। গুণের সঙ্গে মদের কি হিসেব কিতে বাঁচে জানি না, তবে বড় আশ্চর্য লাগে ভাবলে। পর্ণা বলল, আসলে কি জানো মা, প্রত্যেক গুণী মানুষই সঙ্গে করে কিছু কিছু অভিশাপও বোধহয় বয়ে আনে। আমরা গুণীর গান শুনি, বাজনা শুনি, লেখা পড়ি, কিন্তু তা আমাদের কাছে পেশ করতে হলে তাদের ভেতরে যে যন্ত্রণাটা হয় তার ভাগিদার তো আমরা হই না, হতে পারিও না। সেই দুঃখেই হয়তো, সেই অসহায় একাকিত্ব, ভালোবাসা, সহানুভূতি, সমবেদনার অভাবেই হয়তো তাদের মৃত্যুর দিকে অতি দ্রুত ঠেলে নিয়ে যায়। এমন গুণগ্রাহী এদেশে তো বেশি দেখি না, যারা গুণীকে বাঁচাবার জন্য তাকে সহচর্য, প্রেম, প্রীতি, সহানুভূতি দিয়ে মৃত্যুর নখ থেকে আড়াল করে রাখেন। তবে কুমার এখনো মদ ধরেনি বলেই জানি। রামকুমার বাবুর কথা বলছিলেন না, বলুন। হ্যাঁ রে মা, রামবাবু বলেছিলেন, বুঝলে বিধুদা, আমাদের সময়ে কথাটা জানতুম গান বাজনা। কথাটা তেমনই ছিল। আজকাল হয়েছে বাজনা গান। কার গলা কেমন যে বলে তা বোঝে এমন কার সাধ্যি।
গাছাগুচ্ছের বাজনার মধ্যে দিয়ে বর্ষার কালো আকাশের মধ্যে মাঝে মাঝে কচির চাঁদের ঝিলিকের মতো গলা বেরিয়ে এসে বলে যায়, ওহে আম্মু ছিলুম, এ কথা জেনো। কথা শুনে ওরা হেসে উঠল। বিধুবাবু বললেন, গাইয়ের গলাতে যদি সুর থাকে তবে তার তানপুরা, দিলরুবা, এসরাজ বা বেহালা বা সারেঙ্গির সঙ্গেই শুধু গাওয়া ভালো। যার গলায় সুর নেই, পর্দাতে সুর লাগে না, তাদের গান গাওয়াই বা কেন? না গাইলেই হয়। অবশ্য এই কথা আর বলবো এখন কোন ভরসাতে বলো মায়েরা। ভারী ভালো লাগছিল পর্দা আর কলির। এমন সব কথা বলার এবং এমন করে বলার মানুষ তো কমেই এসেছে। ওদের পায়ের কাছে বসে কথা শোনার সুযোগ আর বেশি হবে কি? কই মা, শোনাও একটা গান। আমি বরং খালি গলাতেই গাই। সে তো আরো ভালো, হেসে ফেলল কলি। বলল, এ তো বললে ভয় তো গাইতে পারবো না, কিন্তু গাইছি, গাও। যারে তারে মন দিতে বলে যে নয়ন আমার, আমি নিবারণ করি যত অমনি ভাসে নয়ন জলে। যারে তারে মন দিতে বলে গো নয়ন আমার, মন নয় মনেরই মতো, সে যে নয়নেরই অনুগত। তারে বুঝায়ে রাখিব কত, সে যে নানা পথে চলে গো। যারে তারে মন দিতে বলে যে নয়ন আমার। গান শেষ হলে উচ্ছ্বাসিত প্রশংসায় মুখর হলেন বিধুভূষণ। বললেন, বাহ বাহ, কলিবাবু আজ বেঁচে থাকলে তোমার গান শুনে বড় খুশি হতেন মা। কি গান শোনালে! কালীবাবুকে কলি শুধালো। শুধুই এই বুঝল যে বোকামি হয়ে গেছে। কালীবাবু মানে কালীপদ পাঠক, উনি তো রামধীতি গুপ্ত বা নিধুবাবুর সাক্ষাৎ শিষ্য ছিলেন। তা যাই হোক মা, গান শুনে বড়ই ভালো লাগলো। আমার প্রশংসা কিন্তু ফেলনা নয়। কম গুণীর গান তো শুনিনি এ জীবনে। আমার যখন ভালো লেগেছে তখন তুমি গান ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও, গানের জন্য আরও সময় দাও। গানের মতো জিনিস নেই মা। যদি তেমন মন প্রাণ ঢেলে গাইতে পারো তবে ওপরওয়ালা ঠিকই তরিয়ে দেবেন। ঈশ্বরে বিশ্বাস করো তুমি? ও করে না, আমি করি। করবে। ঈশ্বর ছাড়া, তার আশীর্বাদ ছাড়া আমরা কী বা করতে পারি জীবনে? আজকে আমরা উঠব, পর্ণা বলল। এক্ষুনি উঠবে? বুড়ো মানুষ, কথা কইবার লোক পাই না যে। তাছাড়া আমার আসল কথাই যে বলা হলো না তোমাদের, শুধোনো হলো না যা শুধোতে ডেকেছিলাম। আসল কথা বলুন। ঢোক গিলে বলল ওরা দুজনেই সমস্বরে। বুক দূর দূর করতে লাগলো ওদের দুজনেরই। তোমাদের তো বিয়ে হয়নি, কিন্তু বিয়ে কি ঠিক আছে? না। নেই? তবে বিধুভূষণ বললেন। ঠিক সেই সময় স্নিগ্ধ আর প্রণয় একই সঙ্গে ঢুকে ঘর বারান্দার বাতিগুলো জেলে দিয়ে বলল, দাদু এবার ওদের নিতে এলাম, রাত তো অনেকই হলো। আশাহত বিধুভূষণ খুবই ক্রুদ্ধ হলেন। ওদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, তোমাদের ছাতার মন্দার হোটেলে এর ভাত না জুটলেও বিধু রায়চৌধুরীর বাড়িতে কি এই দুই কন্যের জন্য দুমুঠো ভাত জুটবে না? তোমরা নিজেদের কি ভাবো? দাদু দাদু, আমরা রাতে ভাত খাই না। মাঝে পড়ে পরিবেশের অপ্রিয়তা কাটানোর জন্য কলি বলে উঠল। লুচি খাও তো? কি মা? বলেই হাঁক ছেড়ে বললেন, গনসা। না না, আজকে ছেড়ে দিন দাদু। তবে কি খাও? কি খাবে? এই এই চাইনিজ চাইনিজ খাবো বলেছিলাম আজকে, মানে হোটেলে। জানতাম না তো যে এখানে আপনার কাছে। মিথ্যে কথা বানিয়ে বলল পর্ণা। ও চাইনিজ খাবে? তাই বলো, চাইনিজ খাবে। পর্ণার মিথ্যেটা হজম করতে একটু সময় নিয়ে বিধুভূষণ চুপসে গিয়ে বললেন, না না, তবে যাও, গরম গরম খাও গিয়ে। আমারই অন্যায় হয়েছে, আমার বেঁচে থাকাটাই অন্যায়, আমার কল্পনা অন্যায়, আশা অন্যায়, স্বপ্ন অন্যায়, আমার অস্তিত্বটাই পুরোপুরি অন্যায়।
বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গেলেন বিধুভূষণ। স্নিগ্ধ বলল, দাদু তুমি কি যে করো, এরা দুদিনের জন্য বেড়াতে এসেছেন, আনন্দ করতে এসেছেন, পয়সা দিয়ে রয়েছেন হোটেলে, এদের আনন্দের ব্যাঘাত ঘটানো কি তোমার ঠিক হচ্ছে? তোমার নিজেরও তো খাওয়ার সময় পেরিয়ে গেছে, এবার খেয়ে নাও না দাদু, আমি এদের খাইয়েই আসছি, তোমার পা টিপে দেব। বিধুভূষণ স্নিগ্ধের কথার পিঠে কথা না বলে ডাকলেন, গনসা। একে বাবু। ঘর বারান্দার সব আলো নিভিয়ে দাও, আমি আজ রাতে কিছু খাবো না, এখনই শুয়ে পড়ব, আমাকে যেন কেউ বিরক্ত না করে। সিঁড়ি দিয়ে নেমে একতলার নিরাপত্তায় পৌঁছে প্রণয় বলল স্নিগ্ধকে, তোর আর কি, রাতে তো যেতে হবে না, দরজা বন্ধ, কাল সকালেই আমায় গুলি খাওয়া বাঘকে ফেস করতে হবে, যত ঝামেলা সব আমার। স্নিগ্ধ বলল, চুপ কর তুই। বলেই কলিকে বলল, আপনারা কিছু মনে করেননি তো? দাদুর এই দোষ, মন্দার হোটেলে সুন্দরী যুবতী এলেই তাদের ডেকে এরকমই ধানায় পানায় শুরু করবেন। আচ্ছা, ইজ্জতে লাগে কিনা বলুন তো? আমি না হয় অশিক্ষিত গ্রাম্য মানুষ, পেটের জন্য ছোট্ট হোটেল চালিয়ে খাই, তা বলি কি দাদু আমাকে এবং এই প্রণয়কেও রোজ রোজ নিলামে চড়াবেন? আপনাদের মতো অ্যাকমপ্লিশড শহুরে সার্টিফিকেট মেয়েদের কি বিয়ে করার ছেলের অভাব? কোন দুঃখে আপনারা? তাছাড়া ব্যাপারটা আমাদের পক্ষে কীরকম ইনসাল্টিং একবার ভাবুন তো। প্রণয় বলল। পর্ণা বলল, সত্যিই তো, সব বুঝেছি, তবে আমার তো মনে হয় কিছুই করেননি। দিদিমা দাদুরা নাতিদের জন্য অমনই করেন, সে নাতি কানা খোড়া অশিক্ষিত যেমনই হন না কেন, আমরা কিছু মাত্রই মনে করিনি। কি বল কলি? এখন আপনারা কিছু মনে না করলেই হলো। আপনার দাদু চমৎকার মানুষ, রীতিমতো গুণী মানুষ। দুহাত উপরে ছুঁড়ে স্নিগ্ধ বলল, রিয়েলি ইম্পসিবল। প্রণয় বলল, আপনি দারুণ গান গান তো, গান শুনেই তো আমরা ওপরে গেছিলাম, আসলে ভাগ্যিস ওপরে গেছিলাম। আসলে কি করতে ওপরে গেছিলেন তা আপনারাই জানেন, পর্ণা বলল। সিরিয়াসলি বলছি, প্রণয় বলল। পুরো গানটি পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনেছি দুজনে, ওপরে না গেলে আজ আপনাদের বিপদ তো হতেই পারত, আমাদেরও সম্মান ধুলোয় লোটাতো। প্রি হিস্টোরিক মানুষটাকে কি করে বোঝাবো যে সময় পাল্টে গেছে, ওদের যুগ আর নেই। প্রত্যেক যুবক যুবতীরই অতীত আছে, নিজস্ব রুচি পছন্দ অপছন্দ আছে, বিয়ে করা ছাড়াও প্রচুর কাজকর্ম আছে, অথচ কে বুঝবে এসব? ছি, রোজ রোজ নিত্য নতুন মহিলাদের কাছে এই অপমান আর ভালো লাগে না। রোজই কি ইনি এমন করেন? মানে হোটেলের যুবতী গেস্টদের ডেকে পাঠান? আমার কিন্তু মনে হলো না তা। কলি বলল, একেবারেই মনে হলো না, এ কথা আমি বিশ্বাস করি না। পর্ণা বলল, তাই মনে হলো না আপনার? ধরা পড়া আননার্ভ গলায় প্রণয় বলল, সত্যিই তো, আমরা তো মেয়ে, অপরিচিত অর্থপরিচিতদের কাছে রোজ রোজ রিজেক্ট হতে যে কেমন লাগে সে অভিজ্ঞতা তো আমাদের বহু প্রজন্মেরই, তাই আপনাদের কষ্টটা অবশ্যই বুঝতে পারি। শেষ করলাম আজকে অভিলাষের পঞ্চম পর্ব। এই উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে আমি হাজির হয়ে যাব আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।